ভাবুন তো, হঠাৎ করে ভারত সরকার ভারত মহাসাগরের ওপরে 2530 কিলোমিটার দীর্ঘ একটা বিশাল আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দিল। আর জারি হলো একটা নতুন নোটা। বিমান সংস্থা, জাহাজ চলাচল সবাইকে সতর্ক করা হলো নির্দিষ্ট সময়ের জন্য এই এলাকা এড়িয়ে চলতে। প্রশ্ন উঠছে, এমন কি হতে চলেছে যার জন্য এত বড় এলাকা খালি করে দেওয়া হচ্ছে? শুধু কি একটা সাধারণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নাকি ভারতের হাতে আসতে চলেছে এমন একটা কৌশলগত শক্তি যা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সমীকরণটাই বদলে দিতে পারে? আর যদি সত্যিই তাই হয়, তাহলে ভারতের এই নতুন সক্ষমতার প্রভাব বাংলাদেশ, পাকিস্তান এবং গোটা ভারত মহাসাগরীয় অঞ্চলের ওপর কি হতে পারে? এই ভিডিওতে আমরা পুরো বিষয়টাই আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেবার চেষ্টা করব। ভারত 6 থেকে 7 অগাস্টের মধ্যে ভারত মহাসাগরের ওপর প্রায় 2530 কিলোমিটার দীর্ঘ একটা করিডোরের জন্য নোটাম জারি করেছে। যারা জানেন না তাদের জন্য বলি, নোটাম হচ্ছে নোটিস টু এয়ারম্যান, হলো এমন একটা সরকারি সতর্কতা যা বিমান চালক, এয়ারলাইন এবং সামুদ্রিক পরিবহন সংস্থাগুলোকে জানিয়ে দেয় যে নির্দিষ্ট এলাকায় এমন কিছু কার্যকলাপ হতে চলেছে যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় এই ধরনের নোটাম জারি করা খুব স্বাভাবিক, কারণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় আকাশপথ এবং সমুদ্রপথ সাময়িকভাবে খালি রাখা হয় যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু এবার যে বিষয়টা বিশেষজ্ঞদের নজর কেড়েছে সেটা হচ্ছে নোটামের দৈর্ঘ্য 2530 কিলোমিটার। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সাধারণ স্বল্প বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য এত বড় করিডোরের প্রয়োজন হয় না। এত দীর্ঘ করিডোর সাধারণত কৌশলগত বা স্ট্র্যাটেজিক ক্লাসের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত দেয়, অর্থাৎ এমন একটা অস্ত্র যা শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নয়, বরং দেশের দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স আরও শক্তিশালী করার জন্য তৈরি। এই পরীক্ষাটা হবার সম্ভাবনা রয়েছে ওড়িশার উপকূলের কাছে অবস্থিত ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে। বহু বছর ধরে এই দ্বীপ ভারতের ক্ষেপণাস্ত্র গবেষণা এবং পরীক্ষার অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকেই অগ্নি সিরিজ, ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স এবং আরও বহু গুরুত্বপূর্ণ অস্ত্রের সফল পরীক্ষা হয়েছে। এখন প্রশ্ন হলো, কোন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হতে পারে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এখনও আনুষ্ঠানিকভাবে কিচ্ছু জানায়নি, তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এটা উন্নত অগ্নি সিরিজের কোনো ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল হতে পারে। আবার অন্য একটা সম্ভাবনা হলো K4 সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রথমে অগ্নি সিরিজের কথা বলা যাক। ভারতের অগ্নি সিরিজ শুধুমাত্র একটা ক্ষেপণাস্ত্র পরিবার নয়, বরং ভারতের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। এই সিরিজের অগ্নি 3 এবং অগ্নি 4 এর পাল্লা প্রায় 3000 থেকে 4000 কিলোমিটার, আর অগ্নি 5 এর পাল্লা 5000 কিলোমিটারেরও বেশি বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। অগ্নি 5কে আরও বিশেষ করে তুলেছে MIRV প্রযুক্তি। এই MIRV এর পুরো অর্থ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল। সহজ ভাষায় বলতে গেলে একটি মাত্র ক্ষেপণাস্ত্র একাধিক ওয়ারহেড বহন করতে পারে এবং প্রতিটা ওয়ারহেড আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, অর্থাৎ একটা ক্ষেপণাস্ত্র থেকেই একাধিক লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা তৈরি হয়। এটা প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল এবং বিশ্বের খুব অল্প কয়েকটা দেশের কাছেই এই ধরনের প্রযুক্তি রয়েছে। এর ফলে প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয়, কারণ সম্ভাব্য প্রতিপক্ষকে একটা ক্ষেপণাস্ত্রের বদলে একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুর নিরাপত্তা নিয়ে ভাবতে হয়। এই ধরনের প্রযুক্তি কৌশলগত ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রগুলিতে রয়েছে বহু পর্যায়ের সলিড ফিউয়েল প্রযুক্তি। এর ফলে এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং খুব দ্রুত মোতায়েন করা সম্ভব হয়। এছাড়া ক্যানিস্টারাইজড লঞ্চ ব্যবস্থা থাকায় এগুলো সহজে রাস্তা বা রেলপথে স্থানান্তর করা যায় এবং বাইরের পরিবেশের প্রভাব থেকেও সুরক্ষিত থাকে। তবে অনেক বিশেষজ্ঞ আবার মনে করছেন এই পরীক্ষাটা K4 ক্ষেপণাস্ত্রেরও হতে পারে। K4 ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটা একটা সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 3500 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র মূলত ভারতের আরিহান্ট শ্রেণীর পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
এবার প্রশ্ন হচ্ছে কেন এটা এত গুরুত্বপূর্ণ। কারণ ভারতের নিরাপত্তা নীতিতে একটা বড় বিষয় হলো নো ফার্স্ট ইউজ, অর্থাৎ ভারত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, কিন্তু যদি কোনোদিন ভারতের ওপর পারমাণবিক হামলা হয় তাহলে পাল্টা জবাব দেবার সক্ষমতা থাকতে হবে। এই সক্ষমতাকেই বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। এই জায়গাতেই K4 অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্থলভাগের ঘাঁটি বা বিমান ঘাঁটি আক্রমণের মুখে পড়তে পারে, কিন্তু সমুদ্রের গভীরে টহলরত পারমাণবিক সাবমেরিনকে খুঁজে বের করা অত্যন্ত কঠিন। ফলে সেখান থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র একটা দেশের প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি নির্ভরযোগ্য করে তোলে। K4 রয়েছে উন্নত কোল্ড লঞ্চ প্রযুক্তি, অর্থাৎ সাবমেরিনের ভেতর থেকে নিরাপদে জলের নিচে উৎক্ষেপণের পর এটা মূল ইঞ্জিন চালু করে আকাশে উঠে যায়। এছাড়াও এতে রয়েছে অত্যন্ত উচ্চ নির্ভুলতার গাইডেন্স ব্যবস্থা। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে স্থল, আকাশ এবং সমুদ্র এই তিনটে মাধ্যম থেকেই পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা থাকলেই একটা পূর্ণাঙ্গ নিউক্লিয়ার ট্রায়াড গড়ে ওঠে। আর এই নিউক্লিয়ার ট্রায়াডই একটা দেশের দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিরোধ ক্ষমতার ভিত্তি হিসেবে বিবেচিত হয়। গত কয়েক মাসে ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে একের পর এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়েছে। মে মাসে MIR-V প্রযুক্তির সহ উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। এরপর অগ্নি-1-এর ব্যবহারকারী পরীক্ষা সফল হয়। জুন মাসে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ব্যবস্থার একাধিক সফল পরীক্ষা হয়েছে। পাশাপাশি নেভাল অ্যান্টিশিপ মিসাইল, মিডিয়াম রেঞ্জ এবং প্রায় 1000 কিলোমিটার পাল্লার লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের পরীক্ষাও সফল হয়েছে। জুলাই মাসে কুশা লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলের প্রথম উড়ান পরীক্ষাও সম্পন্ন হয়েছে। অর্থাৎ যদি সামগ্রিক ছবিটা দেখা যায় তাহলে বোঝা যায় ভারত শুধু নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে না, একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা, সমুদ্র প্রতিরক্ষা এবং দূরপল্লার আঘাত হানার সক্ষমতা সব ক্ষেত্রেই সমান্তরালভাবে উন্নয়ন চালিয়ে যাচ্ছে। এখন আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এর প্রভাব প্রতিবেশী দেশগুলির ওপর কী হতে পারে। প্রথমেই বলে রাখা দরকার, একটা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি মানেই যুদ্ধ শুরু হয়ে যাবে এমনটা নয়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতার অন্যতম উদ্দেশ্যই হল সম্ভাব্য সংঘাতকে নিরুৎসাহিত করা। প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষায় একে বলা হয় ডিটারেন্স বা প্রতিরোধমূলক সক্ষমতা। পাকিস্তানের ক্ষেত্রে ভারতের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বহুস্তরীয় প্রতিরক্ষা কর্মসূচি তাদের নিজস্ব প্রতিরক্ষা পরিকল্পনা, নজরদারি এবং কৌশলগত হিসেব নিকেশকে প্রভাবিত করতে পারে। একইভাবে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নিয়ে আলোচনাও আরও গুরুত্ব পেতে পারে। এই ধরনের পরীক্ষা সাধারণত বিভিন্ন দেশ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টা ভিন্ন দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ সীমান্ত, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা সহযোগিতা রয়েছে। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি হলে সেই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা, নজরদারি এবং কৌশলগত পরিবেশের ওপর তার প্রভাব পড়তে পারে। একই সঙ্গে বাংলাদেশের নীতি নির্ধারকেরাও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করবেন, যেমন বিশ্বের অন্যান্য দেশও করে থাকে। বিশ্ব রাজনীতিতে প্রতিটা বড় সামরিক পরীক্ষা শুধু প্রযুক্তির প্রদর্শন নয়, বরং একটা কৌশলগত বার্তাও বহন করে। সেই বার্তা অনেক সময় সম্ভাব্য প্রতিপক্ষের উদ্দেশ্যে, আবার অনেক সময় আন্তর্জাতিক মহলের কাছেও। তাই এই ধরনের পরীক্ষাকে শুধু একটা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হিসেবে দেখলে পুরো ছবিটা বোঝা যায় না। ভারতের ক্ষেত্রে এই ধারাবাহিক উন্নয়ন দেখাচ্ছে যে দেশটা গবেষণা, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সক্ষমতার উপর ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে। DRDO স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের সমন্বয়ে তৈরি এই কর্মসূচিগুলো ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ। এখন সবার নজর থাকবে 6 থেকে 7ই অগাস্টের সম্ভাব্য পরীক্ষার দিকে। শেষ পর্যন্ত কোন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় সেটা সরকারিভাবে পরীক্ষার পরই নিশ্চিত হবে। যদি এটা সত্যি উন্নত অগ্নি বা K4 পরিবারের কোনো সংস্করণ হয় তাহলে তা ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতার আরও একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হতে পারে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।